পাগলিটা মা হয়েছে। আজ শুনবেন তৃতীয় পর্ব। ব্যাগ থেকে মৃত বাচ্চার লাশটি বের করে চৈতি বলে, এই দেখ আমার সন্তানকে তোরা কিভাবে হত্যা করেছিস। কথাটি শুনে সবাই বাচ্চাটির দিকে তাকিয়ে দেখে সত্যি তো চোখ কিডনি কিচ্ছু নেই শরীরে। মা, তুমি শেষ পর্যন্ত এমনটা করতে পারলে তোমার নাতির সঙ্গে? হ্যাঁ করেছি। তুমি যে আমার মা এই কথাটা ভাবতেও এখন লজ্জা লাগছে। কি দোষ করেছিল আমার এই নিষ্পাপ শিশুটা? কেন তার সঙ্গে এমনটা করলে? উত্তর দাও। এমন সময় হাসিব আবার চৈতিকে জিজ্ঞেস করে, চৈতি, সত্যি কি আমার মা তোমাকে কিডন্যাপ করেছিল? হ্যাঁ। তুমি কিভাবে বেঁচে ফিরলে আর কিভাবে বুঝলে এই কাজটি আমার মা করিয়েছে? আসলে আমি যে পাগল হয়ে ঘুরি, নাটক করি, সেটা আমার বাবা জানে। এই কারণে আমার পিছনে লোক লাগিয়ে রেখেছিল আমার বাবা। সেই দিন যখন লোকগুলো আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল, তখন আমার বাবার লোকগুলো তার পিছু নিয়েছিল। একটি নির্জন রাস্তায় আসার পরে ওরা গাড়ি থামিয়ে আমাকে সেভ করে, এবং তখনই জানতে পারি এই সব কিছুই তোমার মা করিয়েছে। তুমি এখন কি করতে চাও? আমি তোমার মাকে হত্যা করার জন্য এখানে এসেছি। প্রথমে ভেবেছিলাম কিচ্ছু করব না, কিন্তু তোমার মা আমার সন্তানকে হত্যা করেছে। এই জন্য আমিও নিজের হাতেই তাকে হত্যা করব, এবং এখনই। এমনটি না করলে হয় না? না, হয় না। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি করতে পারো। এমন মায়ের দরকার নেই। যেই মা এতটা জঘন্য কাজ করতে পারে তাকে আমার কোনো প্রয়োজন নেই। যাও, নিয়ে যাও। হাসিব, তুই এই কথাটি বলতে পারলি? কি করি নাই তোর জন্যে? এই সব কিছু তোদের জন্যই করেছি। তোদের জন্য করেছি মানে? আমি বাদে আর কেউ আছে নাকি? মা হাসতে থাকে। হাসছো কেন? বলো, সত্যি কাহিনী কি? সময় হলেই বুঝতে পারবে কেন হাসছি। আসবে, সে ফিরে আসবে। সে ফিরে আসলে তোরা সবাই শেষ হবে। মানে? সে আসলে সব মানের উত্তর পেয়ে যাবে। আমাকে শেষ করা এতটা সহজ নয়। কথাটি মাথায় রাখিস চৈতি। তোর যেই বাবা আসুক না কেন, আমার হাত থেকে আজ তোকে রক্ষা করতে পারবে না। তোকে আমি শেষ করবই। সেটা দেখাই যাবে কে কাকে শেষ করে। মা, তুমি কি বলতে চাচ্ছ প্লিজ খুলে বলো। এমন কাহিনী করার কি আছে? এই চুপ কর। তোর ওই মুখে আমাকে মা ডাকবে না। একটু আগে কি বললি মনে নেই? কেন মিথ্যা বলেছি? তুমি তো সত্যি এমন কাজ করো, তাহলে তোমার শাস্তি হওয়াটা কি স্বাভাবিক না? আমার শাস্তি হবে এটা আমি মানতে পারি না। আমি আরও এমন কাজ করব। আমার টাকা চাই, টাকা। তুমি টাকার নেশায় অন্ধ হয়ে গেছো মা। এই টাকাই তোমাকে একদিন শেষ করে দিবে। আমি ছেলে হয়ে বলে রাখলাম। ছেলে হয়ে এই কথাটি তুই বলতে পারলি? তুই তো দেখে আমার বড় শত্রু। হ্যাঁ, তোকে পরে দেখে নেব। তুই সন্তান নামের কলঙ্ক। মায়ের মুখে এমন কথা শুনে হাসিব রাগান্বিত হয়ে বলে, চৈতি, এই মুহূর্তে এই খুনিটাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। এর মুখ আমি দেখতে চাই না। এইদিকে বিয়ে বাড়িতে এমন কাহিনী দেখে উর্মির বাসার লোকজন বলতে থাকে, আল্লাহ আমাদের নিজের হাতে বাঁচিয়েছেন। এমন খারাপ পরিবারে আমাদের মেয়েটির বিয়ে হচ্ছিল ভাবতেই পারি না। এই চলো সবাই এই বাড়ি থেকে, আর এক মুহূর্ত এখানে থাকতে চায় না। এমন কথায় হাসিব বেশ কষ্ট পেয়ে তার মাকে উদ্দেশ্য করে বলে, দেখছো মা, আজ তোমার জন্য আমার বিয়েটাও হচ্ছে না। এর থেকে কষ্ট আর কি আছে বলো? আরে উর্মি কোনো মেয়ে হলো? এর থেকে আরও সুন্দর মেয়ে দেখে আমি তোর বিয়ে দেব। আগে তো আমার হাত থেকে রক্ষা পা, তারপর না হয় এই কথাগুলো বলিস। বলতে থাকে চৈতি, তুই আমার কিচ্ছু করতে পারবি না। তার আগে আমি ফুরত হয়ে যাব। চৈতি আপু প্লিজ, এই পাগলটাকে এই জায়গা থেকে নিয়ে যাও। ওর কথা আর শুনতে ইচ্ছা করছে না। পাগল হয়ে গেছে ও। এরপরে চৈতি তখনই হাসিবের মায়ের চুলের মুঠি ধরে নিয়ে যাচ্ছিল। এই মুহূর্তে একটি ফোন আসে। ফোনটি রিসিভ করলে ওপাশ থেকে আওয়াজ আসে, এই তোকে দর্শন করেছি আমি, এখন তোর পালিত মাকেও দর্শন করব, যদি আমার মাকে ছেড়ে না দিস। কথাটি শুনেই চৈতির বুকটি কম্পন দিয়ে উঠল। কারণ কে এই লোকটি যে কিনা আমার মাকে কিডন্যাপ করেছে, আবার ধমকও দিচ্ছে। চৈতি জিজ্ঞেস করলো, এই কে আপনি? তোর অসময়ের স্বামী। মানে? এত মানে বোঝার দরকার নেই। তোকে যা বলছি তাই কর। সরি। ঠিক আছে, দেখ তাহলে আমি কি করি। কথাটি বলে ফোন কেটে দেয়। বলছি না আমার কিচ্ছু করতে পারবি না? আমার সন্তান শেষ করে দিবে তোদের সবাইকে। ও, তার মানে তোর আরও সন্তান আছে? হ্যাঁ, আমার আরও সন্তান আছে। মানে কি বলো এসব মা? হ্যাঁ, আমার আরেকটি সন্তান আছে, যেটা কেউ জানে না, শুধুমাত্র আমি জানি। তার মানে তুমি এতদিন ধরে আমাদের সবার কাছে লুকিয়েছিলে? সে দেখতে কেমন, কি করে? ও একজন মাফিয়া ওয়ার্ল্ডের কিং, যার নাম শুনলে বাড়ি থেকে কেউ বের হয় না।
যেভাবে কথা বলছো আমার তো মনে হচ্ছে আব্দুল মাফিয়া মনে হয়, যাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। ঠিক ধরতে পেরেছিস, আব্দুল হলো আমার সন্তান, যার কথায় হাজারো সন্ত্রাসী থর থর করে কাঁপে। কথাটি শুনে চৈতির বুকেও একটু কম্পন দিয়ে ওঠে, কারণ এই আব্দুল এতটাই ভয়ঙ্কর যা বলার মতো না। আজ পর্যন্ত তার শরীরের লুমাও কেউ দেখেনি। এমন সময় চৈতির মনে হয়, আমি তো আব্দুলের বাবাকে হত্যা করেছি, তবুও সে কেন কোনো প্রতিশোধ নিল না? আমাকে খুঁজে বের করা তো মুহূর্তের কাজ ওর। কি মুখটা কেন বাংলার পাঁচের মতো হয়ে গেল? চৈতি এক বুক সাহস নিয়ে বলে, শোন, আমি কাউকে ভয় পাই না। আমি আর তোর সন্তান তো দূরের কথা, বুঝতে পেরেছিস? সেটা দেখাই যাবে একটু পরে। ওয়েট, তোর সন্তানকে ডাক দিয়েই নিয়ে আসতেছি এখানে। কথাটি বলেই চৈতি ওই নম্বরে আবার ফোন দেয়। ফোনটি রিসিভ হলে বলতে থাকে, শোন আব্দুল, যদি তোর ভাই আর মাকে জীবিত পেতে চাস তাহলে তোদের বাসায় আয়, না হলে এখনই গুলি করে সবগুলোকে এখানেই শেষ করব। তুই শেষ করবি, আমি কি বসে থাকব? আমি জানতাম তুই ফোন দিবি। আমার মা এবং ভাইকে ছাড়, তোর মাকে ছেড়ে দেব। দেখ, উনি আমার নিজের মা নয়, মারা গেলেও আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু তুই যদি না আসিস তাহলে তোর মা আর ভাইকে আমি শেষ করে দেব, এটাই নিশ্চিত থাক। এই, তুই জানিস কার সঙ্গে পাঙ্গা নিচ্ছিস? ভালো করেই জানি। তোর বাবার মতো তুইও একজন খুনি। বাহ, আমার সম্পর্কে অনেক কিছুই জানিস। একটু ওয়েট কর, আমি আসছি। হ্যাঁ, আয়। কথাটি বলেই চৈতি ফোনটি কেটে দিয়ে আব্দুলের জন্য অপেক্ষা করতে থাকে। প্রায় 20 মিনিট পরে আব্দুল চৈতির মাকে নিয়ে মুখে একটি মাস্ক পরে সেখানে উপস্থিত হয়, যাতে কেউ চিনতে না পারে। আব্দুলকে দেখে চৈতি বলে, তাহলে আসলি, এখন মাস্কটা খুলে ফেল, তোর ওই মুখটা আমি দেখতে চাই। আব্দুলকে দেখা এতটা সহজ নয়। আমার ভাই এবং মাকে ছেড়ে দে, বিনিময়ে তোর পালিত মাকে পাবি। তুই কি ভেবেছিস তুই একাই চালাক, আমরা সবাই বোকা? মানে, আরে তোকে তো এখানে আনার জন্য আমার একটি প্ল্যান ছিল, যেটা তুই বুঝতেই পারিসনি। কি? হ্যাঁ। চৈতির কথাটি শেষ হতে না হতে একদল পুলিশ সেখানে ঢুকে পড়ে এবং আব্দুলকে গান পয়েন্টে নিয়ে নেয়। তুই কাজটি ঠিক করলি না, এর জন্য তোকে অনেক পস্তাতে হবে। দেখা যাবে কি করিস। এরপর পুলিশের লোকেরা যখনই আব্দুলের মুখের উপর থেকে মাস্কটি সরিয়ে ফেলে, মাস্কটি সরাতেই সবাই বেশ আশ্চর্য হয়ে যায়, কারণ ছেলেটি অবিকল হাসিবের মতো দেখতে। এইটা দেখে হাসিব জিজ্ঞেস করলো, আরে এই ছেলে তো পুরাই আমার মতো, কি তার পরিচয়? আমি কে সেটা তোর মাকে জিজ্ঞেস কর, উত্তর পেয়ে যাবে। হাসিব তার মাকে জিজ্ঞেস করলো, মা, ছেলেটি কে? আমার মতোই বা দেখতে কেন? ও হলো তোর যমজ ভাই আব্দুল। জন্মের পর ওকে আমি অন্য জায়গায় রেখেছিলাম, শুধুমাত্র সন্ত্রাসী বানাতে। কি? হ্যাঁ। তাহলে এতদিন আমাদের কাছে সেই কথাটি লুকিয়ে রেখেছিলে কেন? এর অনেক কারণ আছে, সব কিছু তোকে পরবর্তীতে খুলে বলবো, চিন্তা করিস না বাবা আমার। এদের এমন কথা শুনে চৈতি বলে উঠল, শোন, এইসব কথা জেলে গিয়ে বলিস, এখন সুন্দরভাবে পুলিশের সঙ্গে হাজতে যা। আব্দুলকে ধরা এতটা সহজ না যতটা তোরা ভেবে রেখেছিস। ফান্দে পড়লে সবাই এমন কথাই বলে। যদি সাহস থাকে আমাদের হাত থেকে পালিয়ে দেখা, তাহলে বুঝবো তোর দম আছে। শোন, এই আব্দুলকে আজ পর্যন্ত কেউ কোথায় আটকে রাখতে পারেনি, আর তোরা তো সামান্য। এই, তোরা চুপ কর, আমার কথার উত্তর চাই আগে প্লিজ। কি জানতে চাস বল? তুমি কি চৈতিকে দর্শন করেছিলে সেই রাতে? হ্যাঁ, আমি দর্শন করেছিলাম। আর দোষ হয়েছে তোর, তাই তো? অবশ্যই। তুমি কাজটি ঠিক করো নাই। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমি ভালো করেই জানি, আমাকে বোঝাতে হবে না। ভালো, খুব ভালো। এখন চল আমার সাথে, ধীরে ধীরে সব জানতে পারবি তুই। কোথায় যাব আমি? আমাদের বাড়িতে যাবি, যেখানে এর আগে তুই যাসনি। তোমাকে এখন পুলিশ ধরে নিয়ে যাবে, আর তুমি বলছো বাড়িতে যাবে? এই পুলিশ আমার কিচ্ছু করতে পারবে না, চল আমার সঙ্গে। আব্দুলের কথা শোনা মাত্রই চৈতি বলে উঠল, হাবিলদার, ও যদি একটু নড়াচড়া করে তাহলে এখানে গুলি করে শেষ করে দেবেন। ইয়েস ম্যাডাম। এখানে হাবিলদার চৈতিকে ম্যাডাম কেন বলছে একটু পরেই জানতে পারবেন। শোন চৈতি, তোর এই পুলিশ আমার কিচ্ছু করতে পারবে না। তুই কে সেটা আমি ভালো করে জানি। ও, আমার সম্পর্কে তাহলে তুই জানিস? খুশি হলাম আমার সম্পর্কে জানিস এইটা ভেবে। এদের কথায় সেখানে উপস্থিত থাকা সব মানুষের মাথা গোলমাল হয়ে গিয়েছে, কি হচ্ছে কেউ বুঝতে পারছে না। এমন সময় উর্মি বলে উঠল, তোমাদের কাহিনীটাকে একটু খুলে বলবা প্লিজ, আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে। তোমরা যে মেয়েটাকে মাফিয়া ডন ভাবছ তার আসল পরিচয় কি জানো? চৈতির? হ্যাঁ, আমরা সবাই জানি সে মাফিয়া, সে একজন সন্ত্রাসী। তোমরা সবাই ভুল জানো।
ওর আরও একটি পরিচয় আসে, সেটা হলো আব্দুলের মুখে কথাটি শুনে সবাই যেন আকাশ থেকে মাটিতে পড়ল। হ্যাঁ, আমি একজন পুলিশ কর্মকর্তা, আমি সিভিলে কাজ করি, সবাই আমাকে জানে আমি একজন মাফিয়া, কিন্তু কেউ জানে না আমি একজন পুলিশ। সত্যি তুমি পুলিশ চৈতি? হ্যাঁ, আমি পুলিশ। আবার আব্দুল বলে, সেই দিন আমি ওকে দর্শন করার পরেও কেন আমাকে কিচ্ছু করেনি জানো? কারণ ও চাইছিল আমাকে এমন অবস্থায় ধরবে যেন আমি কখনো জেল থেকে বাহিরে আসতে না পারি। এই কারণে 10 মাস কষ্ট করে আমার সন্তান পেটে ধারণ করেছিল, কিন্তু আমি সব খেলা ক্ষণিকের ভিতরেই শেষ করে দিয়েছি। তোর এই হাসিটা বেশিক্ষণ থাকবে না রে, চিন্তা করিস না, তুই আমার কিচ্ছু করতে পারবি না, যদি পারিস করে দেখা। এখানে আমরা বুঝলাম এই চৈতিরও অনেক কাহিনী আছে, যেটা আস্তে আস্তে বুঝতে পারলাম এই চৈতি শুধুমাত্র আব্দুলকে ধরার জন্য কতটা প্ল্যান করেছে। দেখ কি করতে পারি, তুই শুধুমাত্র আমাকে ধরার জন্য দর্শন হলি, গর্বে সন্তান ধারণ করলি, আবার প্ল্যান করে আমাকে এখানে নিয়ে আসলি। বাহ বাহ বাবা বাহ, এইবার তোকে আমি গণদর্শন করাবো, চিন্তা করিস না। এই কথা শুনে চৈতি রাগান্বিত হয়ে আব্দুলকে একটা থাপ্পড় দেয়। থাপ্পড়টি দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই বেশ আশ্চর্য হয়, কারণ এটা তো আব্দুল না। বুঝলেন না তো? বুঝিয়ে বলছি। চৈতি থাপ্পড় দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুলের মুখের উপর থেকে একটি মাস্ক আবারও সরে যায়, যে মাস্কটি দেখতে প্রায় হাসিবের মতোই ছিল। এই তুই কে? কেন আমি আব্দুল, আমাকে কি চেনা যাচ্ছে না? না, তুই আব্দুল না। ভাবলাম আরও কিছুক্ষণ মজা করে, কিন্তু হলো না। সত্যি করে বল তুই কে? আমি হলাম আব্দুল স্যারের লোক, যে কিনা হুবহু স্যারের স্টাইলে কথা বলতে পারি, শুধুমাত্র চেহারা ছাড়া। এই জন্য স্যারের মতো দেখতে একটি মুখোশ পরে এসেছি, যাতে কেউ চিনতে না পারে। এত বড় ধোঁকা, তোকে এই মুহূর্তে গুলি করে মেরে ফেলবো আমি। আমাকে একটু পরে মারুন, তার আগে আপনি ফোনটি ধরুন। লোকটির কথা মতো চৈতি ফোনটি হাতে নিয়ে দেখে কে একজন ভিডিও কল করছে। সেটা দেখে চৈতি ফোনটি রিসিভ করা মাত্রই দেখতে পায় যে ভিডিওটি দেখা মাত্রই সেখানে মাথা ঘুরে পড়ে যায় চৈতির জ্ঞান ফিরতে দেখতে পায় সে একটি অন্ধকার রুমে। আশ্চর্যের বিষয় হলো তার শরীরে কোনো পোশাক নেই, যাকে বলে উলঙ্গ অবস্থায় রাখা হয়েছে। এটা দেখে চৈতি চিৎকার করে বলতে থাকে, সাহস থাকলে আমার সামনে আয়, এমন ইঁদুরের মতো লুকিয়ে না থেকে। কথাটি শেষ হওয়া মাত্রই রুমের সব বাল্ব জ্বলে উঠল এবং আওয়াজ আসতে লাগলো, তোকে বলেছিলাম না গণদর্শন করাবো, দেখ তোকে আমি এখন কি করি। ইঁদুরের মতো পিছনে থেকেই শুধুমাত্র কথা বলতে পারবি, এক বাপের বেটা হলে আমার সামনে আয়, দেখব তোর কত সাহস। চৈতির এমন কথাটি আব্দুলের ইগুতে লেগে যায়, যার কারণে আব্দুল বলে, ধৈর্য ধর, যাচ্ছি। হ্যাঁ আয়। কথাটি বলার প্রায় 5 মিনিট পরে আব্দুল সেই রুমে এসে উপস্থিত হয়। আব্দুল রুমে আসলেই চৈতি বলে, ও তুই সেই আব্দুল যাকে মানুষ এতটা ভয় পায়? হ্যাঁ। আমার পোশাক কোথায়? এছাড়া আমাকে উলঙ্গ করে রেখেছিস কেন জানতে পারি? সেটা একটু পরেই জানতে পারবি। আমার সন্তান কোথায় বল, দয়া করে এক পলক আমাকে দেখতে দে। তার মানে কি চৈতির সন্তান এখনও বেঁচে আছে? সেটা কিভাবে সবাই আস্তে আস্তে বুঝবেন। তোর সন্তান হেফাজতেই আছে, বেশি বাড়াবাড়ি করলে শেষ করে দেব। প্লিজ ওর কিচ্ছু করিস না। সবাই ভাবতে পারেন কি এমন হলো যার কারণে চৈতি মাথা ঘুরে পড়ে গেল। আসলে তখন যে ভিডিও কলটি এসেছিল সেই কলটি আব্দুল দিয়েছিল এবং বলেছিল তোর সন্তান বেঁচে আছে, এই দেখ। তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে মেরে ফেলবো তাকে। সন্তানের এমন করুণ অবস্থা দেখে চৈতি ওখানে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। নিশ্চয়ই কিছু করব না, কারণ তোর সঙ্গে আমার অনেক হিসাব নিকাশ আছে। কিসের হিসাব নিকাশ? ভুলে গেলি? আমার বাবাকে মেরে ফেললি, আবার আমার মায়ের পায়ে গুলি করলি, আবার আমার পিছনে এইভাবে লেগে আছিস। এইগুলোর হিসাব নিকাশ। তুই যেমন খারাপ, তোর বাবাও এর থেকে বেশি খারাপ ছিল। তাই বলে তুই হত্যা করবি একটি লোককে? না, তুই এটা করতে পারিস না। শোন, আমার কাজেই হলো এইগুলো, তোদের মতো আবর্জনা এই সমাজ থেকে দূর করা। দেখা যাক কে কাকে শেষ করে। নিশ্চয়ই তুই শুধু মুখে মুখেই কথা বলতে পারবি, কোনো কাজ করতে পারবি না। আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দে, বিনিময়ে তুই যা চাইবি তাই পাবি। বাহ বাহ বাহ, এত ভালোবাসা সন্তানের প্রতি! তুই কি বুঝবি ভালোবাসা? এই সন্তান শুধুমাত্র আমার একার না, এই সন্তানের বাবা হচ্ছিস তুই। ও মা, তাই? জানিস আমি কত মেয়েকে দর্শন করেছি, কত সন্তান এই পৃথিবীতে এনেছি? এত কিছু আমি জানতে চাই না। আমি শুধু এটাই জানতে চাই, আমার সন্তানকে ফিরিয়ে দিবি কি দিবি না? হ্যাঁ দিব, কিন্তু তার আগে তোর সঙ্গে এমন কিছু হবে যার জন্য তুই মোটেও প্রস্তুত ছিলি না। তুই কি করবি সেটা আমি ভালো করেই জানি। তোর কাছে অন্য কিছু আশা করি না আমি। সত্যি তোর সাহস অনেক। তুই আব্দুলের সামনে এইভাবে কথা বলছিস?
সাহসের কিচ্ছু দেখিসনি এখনো, ধীরে ধীরে দেখবি। আচ্ছা, তোর লজ্জা লাগছে না? একটি মেয়েকে উলঙ্গ অবস্থায় রেখেছিস, আবার তার দিকে তাকিয়ে কথা বলছিস? তুই কি যার সন্তান নাকি? চৈতির মুখে এমন কথা শোনা মাত্রই আব্দুল ওর গলা চিপে ধরে এবং বলতে থাকে, শুধুমাত্র উলঙ্গ করে রেখেছি, এখন বুক করব। কথাটি বলে পাগলা কুত্তার মতো চৈতির শরীরটাকে বুক করতে থাকে। যা দেখে চৈতি নিশ্চুপ মূর্তির মতো হয়ে আছে, কারণ সে জানে এখানে যত কিছুই করি না কেন এই রাক্ষসের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। প্রায় বেশ কয়েক মিনিট আব্দুল চৈতির সঙ্গে এমন খারাপ কাজ করে তাকে ছেড়ে দেয় এবং আবারও বলে, আমি তোর সঙ্গে এমন করেছি, এখন আমার লোক তোর সঙ্গে এমন করবে। সব শোনার পরেও চৈতির একটাই মাত্র কথা, তোর যা ইচ্ছে হয় কর আমার সঙ্গে, কিন্তু আমার সন্তানকে এক নজর আমাকে দেখা প্লিজ। তোর এই মনের আশা কখনোই পূর্ণ হবে না, কারণ তুই একটু পরে অটোমেটিকলি মারা যাবি। তোর এই সন্তানকে আমি বড় করব, আমার মতো সন্ত্রাসী বানাবো। আমি বেঁচে থাকতে তোর মনের আশা কখনোই পূর্ণ হবে না। কথাটি বলে আব্দুল সেখান থেকে বাইরে চলে আসে এবং একজনকে বলে, সিয়াম, এই শালিকে আমাদের সব লোক দিয়ে দর্শন করে মেরে ফেলবি, এর জন্য অস্তিত্ব না থাকে। বস চিন্তা করবেন না, আমাদের কাজ আমরা করছি। এরপর সিয়াম রুমের ভিতরে এসে চৈতিকে দেখা মাত্রই বলে ওঠে, আরে চৈতি, তুই এখানে, সেটাও আবার উলঙ্গ অবস্থায়? কাহিনী কি তোর আব্দুল স্যারের সঙ্গে? ভাগ্যের পরিহাসে আজ আমি এখানে, তুইও আব্দুলের মতো জঘন্য কাজ করে বেড়াস? হ্যাঁ, কিচ্ছু করার নেই রে, আমি পরিস্থিতির শিকার হয়ে এই পথে এসেছি। ও, কিন্তু তুই এখানে কেন? আমাকে সব কিছু খুলে বল প্লিজ। শোন, আমি একজন পুলিশ, আবার গোয়েন্দাও বলতে পারিস। আমার কাজ হচ্ছে এই সমাজের খারাপ মানুষগুলোকে শেষ করা। ও, কিন্তু আব্দুল স্যারের সঙ্গে তোর কি সমস্যা? আমি ওর বাবাকে হত্যা করেছি, কারণ ওর বাবা একটি খারাপ লোক ছিল। বুঝলাম, কিন্তু তুই এখন পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে আছিস কিভাবে সেটাই বল। কেন? কারণ আব্দুল স্যারের বাবা মাকে যদি কেউ একটি গালিও দেয়, সেখানেই তার মৃত্যু হয়ে যায়, কিন্তু তুই ওনার বাবাকে মেরে ফেলার পরেও তোকে বাঁচিয়ে রেখেছে, এইটাই ভাবনার বিষয়। ও, তুই জানিস এই রুমে আমাকে কেন পাঠানো হয়েছে? না, জানি না তো। তোকে দর্শন করার জন্য আমাকে এই রুমে পাঠানো হয়েছে, আবার দর্শনের পর তোকে মেরেও ফেলতে বলেছে। কি বলিস এইসব? হ্যাঁ, প্রিয় পাঠক পাঠিকা, অনেকেই ভাবতে পারেন এই সিয়ামটা আবার কে, সে কিভাবে চৈতিকে চিনে। আসলে সিয়াম ওই চৈতি একই কলেজে পড়াশোনা করেছে। আশ্চর্যের বিষয় হলো তারা বেস্ট ফ্রেন্ডও ছিল। এই অনুপাতে একে অপরকে চিনে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সিয়ামের কথাটি শুনে চৈতি সিয়ামকে জিজ্ঞেস করলো, সিয়াম, তুই কি আমাকে এখন দর্শন করবি? আরে না, কি বলিস এইসব? তোর সঙ্গে এমন কাজ কি আমি করতে পারি বল? আমাকে একটি সাহায্য করবি? কি সাহায্য বল? আমাকে এখান থেকে বের হওয়ার উপায় বলে দে, আমি এখান থেকে পালিয়ে যাব, প্লিজ না করিস না। চৈতির কথা শুনে সিয়াম নিশ্চুপ হয়ে ভাবতে থাকে কি করবে এখন সে। বেশ কিছুক্ষণ চিন্তা করার পর সিয়াম বলল, তোকে আমি সাহায্য করতে পারি, কিন্তু পরবর্তীতে যদি ধরা পড়িস আমার কথা বলতে পারবি না, কারণ আব্দুল স্যার যদি জানে আমি তোকে পালিয়ে যেতে সাহায্য করেছি তাহলে আমাকে ওখানেই শেষ করে দিবে। তুই চিন্তা করিস না, আমি এই কথাটি কাউকে বলবো না, বিশ্বাস রাখতে পারিস আমার উপর। কথাটি কিন্তু মাথায় রাখিস। এখন বল আমাকে কিভাবে পালাতে হবে এই স্থান থেকে? সব কিছুই বলবো, তুই আগে পোশাক পরে নে। বলেই সিয়াম চৈতির পোশাকগুলো ওর দিকে ছুঁড়ে মারে। পোশাক পরা শেষ, এখন বল কি করতে হবে আমাকে? তুই মারা যাওয়ার নাটক কর। কেন? কারণ আমি আব্দুল স্যার এবং সবাইকে বলবো চৈতিকে আমি দর্শন করেই মেরে ফেলেছি, এখন বাহিরে গিয়ে মাটি দিয়ে আসব। সত্যি রে, তোর মাথায় অনেক বুদ্ধি। বুদ্ধি না থাকলে কি আব্দুলের মতো সন্ত্রাসীর সঙ্গে কাজ করতে পারি বল? সেটাও ঠিক বলেছিস, আমি ঠিকই বলি সব সময়। আচ্ছা, একটি প্রশ্ন করি তোকে, প্লিজ সত্যি উত্তর দিবি। হ্যাঁ বল। আব্দুলের সঙ্গে কি কোনো ছোট্ট বাচ্চা আছে? এই 15-20 দিন বয়স হয়েছে। আরে তুই কেমন করে জানিস? আমাদের স্যারের কাছে একটি বাচ্চা আছে, তার মানে ওর কাছে বাচ্চাটি এখনও আছে। আছে, কিন্তু একটি কথা কি জানিস? স্যার কখনো বাচ্চাদের দেখতে পারতো না, সব বাচ্চার কিডনি, চোখ, রক্ত এসব বের করে নিয়ে বিক্রি করত। বাট এই বাচ্চাটিকে এত আদর করতেছে, কাহিনী বুঝলাম না। এই বাচ্চাটি আমার। কি? হ্যাঁ, আব্দুল একদিন আমাকে রাস্তার ধারে পাগলি মনে করে দর্শন করেছিল, তারপরে এই বাচ্চাটির জন্ম। তার মানে আব্দুল স্যার ওই বাচ্চার বাবা আর তুই তার মা? হ্যাঁ। কথাটি আর কাউকে বলিস না আবার, না হলে অনেক সমস্যা হবে। আরে বলবো না, তুই এখন শুয়ে পড়, তোর হাত পা বেঁধে আমি নিয়ে যাব। ঠিক আছে। কথাটি বলেই চৈতি শুয়ে পড়ল এবং সিয়াম তার হাত পা বাঁধতে শুরু করলো। শোন চৈতি, সুন্দরভাবে অভিনয় করবি,
কারণ যদি ধরা পড়ি তাহলে তুইও শেষ, আমিও শেষ, বুঝতে পেরেছিস? এরপরে সিয়াম সুন্দরভাবে চৈতির হাত পা বেঁধে বাহিরে বের করে। বাহিরে বের করার সঙ্গে সঙ্গে সবাই জিজ্ঞেস করে, আরে ওকে এইভাবে বেঁধে রাখছিস কেন? এখন পর্যন্ত তো আমরা কিছু করি নাই। আরে ভাই, তোমরা আর কি করবা? সে তো আমাকে সহ্য করতে পারেনি, তার আগেই মারা গিয়েছে। কি মারা গিয়েছে? হ্যাঁ, মারা গিয়েছে। বিশ্বাস না হলে এসে দেখে যাও তোমরা সবাই। আরে এইভাবে বলার কি আছে? আমরা তোমাকে সবাই বিশ্বাস করি। আচ্ছা, এখন এই লাশটি কি করবা সেটা তো বলো। কি আর করব? বাহিরে বা কোনো কবরস্থানে নিয়ে একটু গর্ত করে মাটি দেব। ঠিক আছে, নিয়ে যাও তাহলে। সবার কাছে অনুমতি নিয়ে জেনা আসতে যাবে এমন মুহূর্তে আব্দুল কোথা থেকে যেন এসে বলতে লাগলো, সিয়াম সত্যি কি মারা গিয়েছে নাকি মরার মিথ্যা অভিনয় করছে? স্যার, সত্যি মারা গিয়েছে। আপনি চাইলে চেক করতে পারেন। চেক করার দরকার নেই। কিন্তু তুমি ওকে পোশাক পরাইছো কেন? এটা খুব জানার ইচ্ছা করছে আমার। স্যার, মানুষ মারা গেলে তাকে কিছু একটা পরাতে হয়, তাই ওর পোশাকগুলোই আমি ওকে পরিয়ে দিয়েছি, এছাড়া কিচ্ছু না। ওহো, তোমার মনে দেখি ভালোবাসাও আছে। যাই হোক, ওকে এমন জায়গায় পুঁতে রাখবা যেন একটি প্রাণীও জানতে না পারে। ঠিক আছে স্যার। এরপর সিয়াম কোনোভাবে আব্দুলের গোপন স্থান বা জায়গা থেকে বাহিরে নিয়ে আসে চৈতিকে। বাহিরে নিয়ে এসে একটি মাইক্রোবাসে করে একটি বাড়িতে নিয়ে যায়, ওই রকম হাত পা বাঁধা অবস্থায়। বাড়িতে আসা মাত্রই চৈতি বলে, সিয়াম হাত পায়ের বাঁধনগুলো এখন খুলে দে, আমার খুব কষ্ট হচ্ছে। চৈতির এমন কথা শুনে সিয়াম হু হু করে হাসতে থাকে। যা দেখে চৈতি আবার জিজ্ঞেস করে, কি হলো সিয়াম তোর? তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দেবো এত সহজে? ভুলে গিয়েছিস অতীতের কথা? মানে তুই আমাকে? বন্ধুরা, এই গল্পটির চতুর্থ পর্ব চাইলে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।